সাতক্ষীরা খুলনা, আমরা একেবারে সরাসরি সাতক্ষীরার একদম সুন্দরবন এলাকায় চলে যাব। সহকর্মী শাহরিয়ার অনির্বাণ সেখান থেকে রয়েছেন। অনির্বাণ, একটু জানতে চাইবো যে আপনি যে এলাকায় আছেন, একেবারে ঝড়ের মূল কেন্দ্রীয় এলাকা, সেখান থেকেই কিন্তু এখন অতিক্রম করছে। একেবারে একটু গাবুরার কথা জানতে চাইবো। এপাশে পদ্মপুকুর, ভ্যাটখালি, দাতিনাখালি, অনেকগুলো এলাকা খুবই ঝুঁকিপূর্ণ, জানাবেন। আর আপনি বোধহয় এই মুহূর্তে রয়েছেন একটি আশ্রয় কেন্দ্রে, সেই আশ্রয় কেন্দ্রের ব্যবস্থাপনা আসলে কি? দেখুন, আমি এখন রয়েছি দাতিনাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মূলত এই এলাকায় যে কয়েকটি প্রাইমারি স্কুল রয়েছে, প্রতিটা প্রাইমারি স্কুলই এখন আশ্রয় কেন্দ্র হয়ে গেছে। আপনি ঠিকই বলছিলেন যে দাতিনাখালির সাথে গাবুরা, পদ্মপুকুর, দুর্গাবাটি এবং পোড়াকাটলা, আশাশুনি সবচেয়ে ঝুঁকিপূর্ণ। আমরা বিকেল পর্যন্ত যে খবর পেয়েছি, অর্থাৎ দুপুর পর্যন্ত যে জোয়ারটা এসছিল, সেই জোয়ারের সময় গাবুরায় বেশ কয়েকটি বাঁধ ভেঙেছে এবং জলোচ্ছ্বাস বেশ উপরে, জোয়ারের পানি কিন্তু ভিতরে ঢুকেছে। আবার বিকেল 3:30-4টা নাগাদ যখন ভাটা চলে যায়, তারপরে পানিগুলো আবার নেমেছে। তবে রাত্রে এখন যে ঝড়টি, ঘূর্ণিঝড় রেমাল যে অতিক্রম করছে এই এলাকা জুড়ে, প্রচণ্ড বাতাস হচ্ছে, বাইরে ঝোড়ো বাতাসের পাশাপাশি বৃষ্টি হচ্ছে। তো নদী, খোলপেটিয়া নদী, কপোতাক্ষ এবং আশেপাশের যে খালগুলো রয়েছে, প্রতিটা নদী পানি কিন্তু একেবারে ফুলে ফেপে উঠে আছে। বেশ কিছু জায়গায় আমরা শুনেছি যে বেড়িবাঁধের কাছাকাছি পানি চলে এসছে। যদিও জোয়ার কিন্তু এখন শুরু হচ্ছে এবং সেই জোয়ারটা প্রায় 12টা-1টা পর্যন্ত থাকবে। এর ভিতরে যদি তার আগ দিয়েই এই ঘূর্ণিঝড় এলাকা ছাড়ে, তাহলে পরে হয়তো বা কিছুটা স্বস্তি পাবে। কিন্তু তারপরেও আমরা জানি যে ঘূর্ণিঝড় একেবারে অতিক্রম করার পরও প্রায় 3-4 ঘন্টা ঝোড়ো বাতাস থাকে। সে বাতাসটা যদি এই জোয়ারের পানির সাথে সংযোগ হয়, তাহলে কিন্তু পানি আরও ফুলে ফেপে উঠবে। কারণ আমরা জানি যে এখন সাধারণ জোয়ারে যদি 1 সেন্টিমিটার পানি সামনের দিকে এগোয়, তো তখন দেখা যায় যে যদি বৃষ্টির পাশাপাশি যদি ঝোড়ো বাতাস থাকে এবং সে বাতাসটা যদি 90 কিলোমিটার বেগে থাকে, তাহলে কিন্তু তার পানি বৃদ্ধির পরিমাণটা কিন্তু বেড়ে যায়। আমরা জানি যে সুন্দরবন বরাবরের মতোই বাংলাদেশকে একেবারে সামনে বুক দিয়ে ঠেকায়। এর আগেও আমরা যখন আমপানের সময় আমরা দেখেছি এবং ইয়াসের সময় দেখেছি, আইলার সময় আমরা দেখেছি যে সারা বাংলাদেশের অন্যান্য জায়গায় ক্ষয়ক্ষতির তুলনায় সুন্দরবনের এই এলাকাটা দিয়ে যখন মূল ঘূর্ণিঝড়, মে মাসের ঘূর্ণিঝড়গুলো ডাঙায় ওঠে, তখন সুন্দরবনের পাশ দিয়ে যায় এবং সুন্দরবন একটা বড় ঢাল বা রক্ষা কবচ হিসেবে দেখা দেয়। তো এবারও আমরা দেখছি যে সুন্দরবনের পাশ দিয়ে যাচ্ছে। রাত যেহেতু এখন যত সময় গড়াচ্ছে, যারা এলাকার বেড়িবাঁধের পাশাপাশি যারা ছিল বা ঝুঁকিপূর্ণ জায়গায় যারা ছিল, তারা এর ভিতরে আমরা দেখেছি যে বিভিন্ন আশ্রয়কেন্দ্র যেগুলো রয়েছে সেখানে তারা এসছেন। আমরা যে দাতিনাখালি প্রাইমারি স্কুলটায় রয়েছে, সেখানে প্রায় 200 জনের মতো এই আশ্রয়কেন্দ্রে এখানে আশ্রয় নিয়েছে এবং তাদের খাবারের জন্য শুকনা খাবারের পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন সংস্থা এবং বিশেষ করে স্থানীয় প্রতিনিধি যারা রয়েছেন, তারা খিচুড়ি রান্না করে তাদেরকে খাইয়েছেন এবং আপাতত সব নিরাপদে থাকার জন্যই জুবুথুবু হয়ে এই আশ্রয়কেন্দ্রে তারা আশ্রয় নিয়ে আছে। এর বাইরে যদি বলি, বাইরে কিন্তু একটা প্রচণ্ড বাতাস এবং কিছুক্ষণ পরপরই সে দমকানা একেবারে ঝোড়ো বাতাস যেটাকে বলে 90 কিলোমিটারের উপরে, সে বাতাস কিন্তু বাইরে থেকে বেড়ে যাচ্ছে। আমরা যেহেতু আশ্রয় কেন্দ্রের ভেতরে আছি, এখানে মোবাইলের নেটওয়ার্কের সমস্যাও দেখা দিচ্ছে এবং পাশাপাশি এলাকায় তো কোনো বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই এখন, যেহেতু পুরোটাই ঝড়ের ভেতরে আছে। তো সাধারণ মানুষ একটু একটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে বিশেষ করে আপনি যে এলাকায় রয়েছেন, শ্যামনগর, এপাশে সাতক্ষীরার আশাশুনি এলাকা এবং এই যে গাবুরা, পদ্মপুকুর সহ আশপাশের যত ইউনিয়নের সবচেয়ে বাতাসের থেকে বড় ভয় যেটি আইলা, সিডর, আমফান, ইয়াস, এই সময়ের আপনি সেই কথাই বলছিলেন যে জলোচ্ছ্বাসটাই মূল ভয়, যেহেতু হাজার হাজার বিঘা চিংড়ি ঘের রয়েছে মানুষের ঘরবাড়ি মাটির। তো এবার আসলে জলোচ্ছ্বাস থেকে মুক্তি পাওয়ার জন্য বেড়িবাঁধগুলোর কি অবস্থা? রাতের ভিতরে খুব ভয়াবহ আকার ধারণ করবে না তো কোনো জায়গায়? দেখুন, আমরা গত বছর আগের বছর যখন ঘূর্ণিঝড় ইয়াস আক্রান্ত হলো এই গাবুরা এবং আশাশুনি সহ পদ্মপুকুর এলাকায়, সে এলাকাগুলো ঘুরে আমরা দেখেছিলাম যে অনেক ঝুঁকিপূর্ণ বাঁধ রয়েছে। সে বাঁধগুলো সংস্কারের দাবিও তখনকার স্থানীয়রা জানিয়েছিলেন। এবছর আমরা যেটা জেনেছি যে প্রায় 1400 কোটি টাকার একটা বাজেট পাশ করা হয়েছে একনেকে এবং তার কার্যক্রম শুরু হয়েছে গাবুরার প্রায় 12 কিলোমিটার এলাকা রক্ষা বাঁধ যেটি। তো সে কিন্তু দুঃখের বিষয় সেটা হচ্ছে গত 2 বছর ধরে এই
কার্যক্রম চললে পরেও কাজ কিন্তু খুব ধীর গতিতে হয়েছে। এখানে মাত্র এখন পর্যন্ত 22% কাজ সম্পন্ন হয়েছে বলে আমরা জেনেছি। এর বাইরে যেসব জায়গায় ঝুঁকিপূর্ণ যেটি রয়েছে, প্রায় এই প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু ঝুঁকিপূর্ণ যে বাঁধগুলো রয়েছে সে বাঁধগুলো কিন্তু সংস্কার করার খুব বেশি তোড়জোড় কিন্তু আমরা দেখিনি। স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা সকাল থেকে বিভিন্ন পয়েন্টগুলো তারা খুঁজে খুঁজে সেখানে জিও ব্যাগ এবং বড় বড় বস্তা নিয়ে এসেছে, সেখানে তারা স্থাপন করে এবং এই ভাঙন থেকে রক্ষা করার চেষ্টা তারা করছেন। কিন্তু একেবারে খুব স্থায়ীভাবে যে এখানে এই বাঁধ থেকে এই ভাঙন বা জলোচ্ছ্বাস থেকে বেরিয়ে আসার জন্য যে স্থায়ী যে সিদ্ধান্ত বা স্থায়ী যে একটা কার্যক্রম, সে কার্যক্রম কিন্তু এখন পর্যন্ত আমরা এলাকায় দেখিনি। আপনাকে জনপ্রতিনিধি এবং প্রশাসনিক যারা কর্মকর্তা রয়েছেন সবার ছুটি বাতিল করা হয়েছে, আর একেবারে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং আলোচিত একটি এলাকায় রয়েছেন আপনি, তাদের কার্যক্রম কি? তারা আসলে কতটা মনিটরিং করছেন? সাধারণ মানুষের পাশে আসছেন, কি দেখছেন? দেখুন, সকাল থেকে আমরা আছি, স্থানীয় প্রতিনিধি যারা রয়েছেন তারা ক্ষণে ক্ষণে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন স্পটে এসে তারা খুঁজছিলেন এবং তারা বিভিন্ন রকমের সলা পরামর্শ দিয়েছেন। মূল বিষয়টাই ছিল যে ঝড় যখন শুরু হবে সন্ধ্যার সময় প্রত্যেকে যেন সাইক্লোন সেন্টারে চলে আসে। এই খোঁজ খবরগুলো আমরা দেখেছি। জেলা প্রশাসকের প্রতিনিধিরাও এখানে এসেছিলেন, এসপি সার্কেলের প্রতিনিধিরাও এখানে এসেছিলেন, এখানকার উপজেলা চেয়ারম্যানের সেই প্রতিনিধিরাও তারা এখানে এসেছিলেন। তবে জলোচ্ছ্বাসের যে মূল বিষয়টি, সে মূল জলোচ্ছ্বাস কিন্তু এবার জলোচ্ছ্বাস বেশি মানে আতঙ্কের কারণ দুটো। একটা হচ্ছে এখন পূর্ণিমা কেবল 3 দিন আগে গেছে, পূর্ণিমার সময় যে অতিরিক্ত পানি নদী ধারণ করেছিল সে পানিটা এখনো আছে। আমরা জানি যে গ্রহণের কাল শেষ না হওয়া পর্যন্ত এই পানিগুলো বেরোবে না। পাশাপাশি বাতাস, ঝোড়ো বাতাস এবং এই আগের পানি, এই দুটো মিলে কিন্তু নদীকে আরো বেশি উত্তাল করে তুলছে এবং ফুপিয়ে ফাঁপিয়ে তুলছে। তো যার কারণে আইলার সাথে খুব বেশি তুলনা করা হচ্ছে এখনকার এই ঝড়টি। যেহেতু বৃষ্টি যদি বেশি হতো, বাতাস কম থাকলে পরেও জলোচ্ছ্বাসের ভয়টা কম থাকতো। কিন্তু এখন যেটা আমরা দেখছি, সারাদিনই আজকে দেখলাম প্রচন্ড বাতাস ছিল, দুপুরের জোয়ারেও বাতাস ছিল। দুপুরের 3:30টার সময় যে জোয়ারটি চলে গেছে সে জোয়ারের পানিও কিন্তু আমরা দেখেছি যে বেড়িবাঁধ পর্যন্ত ছিল। কারণ অন্যান্য স্বাভাবিক সময় সেই পানিগুলো হয়তো 1 ফিট বা 3 ফিট নিচে থাকে, কিন্তু আজকে আমরা সারাদিনই দেখেছি স্বাভাবিকের থেকে প্রায় 3 ফিট 3.5 ফিটের মতো পানি বেশি ছিল। এবং সেই পানিগুলো সরে যাওয়ার আগে কিন্তু সন্ধ্যার যে জোয়ারটি অর্থাৎ রাতের যে জোয়ারটি, সেই জোয়ারটি কিন্তু আবার চলে এসছে। তো যার কারণে ঝুঁকিটা এখন বেশি হচ্ছে। এই সময় ঘূর্ণিঝড় রেমাল এলাকা অতিক্রম করছে, জোয়ারও চলছে, প্রচন্ড বাতাস। এই বাতাসের ভয়টাই সব থেকে বেশি নদীর পানিকে এবং আশেপাশের যে খালের পানি রয়েছে সে পানিকে আরো বেশি উত্তাল করে তুলছে। নিম্নাঞ্চল পাশাপাশি যেসব ছোট ছোট পকেট যেগুলো রয়েছে, দুর্বল যে বেড়িবাঁধের জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলো এখন মূলত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যদিও এখন অনেক প্রচন্ড ঝড়ের কারণে আমরা বাইরে সেসব ক্ষতিগ্রস্ত এলাকায় এখন যেতে পারছি না নিরাপত্তার জন্য। দিনের আলো ফুটলে পরে বা পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা অবশ্যই সেখানে যাব এবং সেখানকার নিশ্চয়ই সকালের দিকে আমরা খবর পাবো আসলে যে ঠিক সুন্দরবন সংলগ্ন একেবারে শ্যামনগরের যে এলাকায় আপনি রয়েছেন, খোলপেটুয়া নদীর পাড়ে, সেখানকার আশপাশের কি অবস্থা, কতটুকু ক্ষয়ক্ষতি হলো।